বিয়ের আগে বেডরুমটা ডিপ ক্লিন করে নিলাম। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমার রুটিন। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আজকে ভাবলাম কি রুমটা পরিষ্কার করে নিই। সকাল কিন্তু 7টার দিকেই আমি ঘুম থেকে উঠেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বলতে গেলে উঠেছি সাড়ে ছটার দিকে। তারপরে এই যে কাজ শুরু করতে করতে 7টা কিন্তু বেজেই গেছে। তো যাই হোক, এই যে বিয়ে নিয়ে ব্যস্ত থাকাতে ঘরটা না অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম কি ঘরটা একটু পরিষ্কার করি, পরে আর সময় করে উঠতে পারবো না, কারণ কালকেও হবে না। কালকে যেহেতু বুধবার পড়ছে, কালকে দাদাকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই জন্য কি বলো তো, কালকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো, রান্নাবান্না তো একটু বেশি করতে হবে। তো ওখানে অনেকটা সময় লেগে যাবে, তো একটু সাজিয়ে গুছিয়ে দাদাকে দিয়ে ওটা নিয়ে একটু ব্যস্ত থাকবো। তখন না আর এই সকালবেলা করে এই যে দুপুরেই বলো সকালেই বলো, ঘরটার পরিষ্কার করার সময় হয়ে উঠবে না। ওইদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকবো। তো সেই জন্য কি বলো তো, ওখানে তো অনেকটা সময় লেগে যাবে। তারপরে অত রান্নাবাড়ি করার পর না তখন আর ইচ্ছেও হবে না যে আমি ঘরটা একটু ডিপ ক্লিন করি। তো সেই জন্য ডিপ ক্লিন করবো। তো যাই হোক, ঘরে ভালোই ঝুল পড়েছে, অনেক দিন আগেই পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম একটু করেই নিই, যেহেতু বিয়ের আগে আগে একটু পরিষ্কার করছি। বিয়ের মধ্যে কেউ না কেউ তো আসবেই আমাদের বাড়িতে, মানে বিয়ে বাড়ি থেকে, যেহেতু বিয়ে বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা দূরত্ব নেই, মানে আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি মাত্র 7 কিলোমিটার। 7 কিলোমিটার কইটুকুই জায়গা। আবার তার মধ্যে বাড়িতে আছে দুটা টোটো, মানে আমার বাবারও টোটো আছে, আমার ছোটো কাকুরও টোটো আছে। তো বাড়িতে টোটো থাকলে তো আরও সুবিধা, কেউ না কেউ আসবেই আমাদের এখানে ঘুরতে। বিয়ে বাড়িতে আসলো বা আমি আসলাম, আমার সাথে কেউ না কেউ আসলোই। তো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার না থাকলে কেমনই লাগে, তাই না? এমনিতেও সব সময় আমি পরিষ্কার করে রাখি। তারপরে উপরে না ঝুল পড়েছিল, আর খাটগুলো ভাবলাম একটু মুছে নিই, খাটেও বেশ ধুলো পড়েছিল ডিজাইনগুলোতে। তো সেই জন্য খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আর তার মধ্যে কি বলো তো, এই যে মাঝে মধ্যে পরিষ্কার করি, তো সেই জন্য না মানে অতটা নোংরা হয় না। তো অল্প অল্প করলেই কিন্তু হয়ে যায়। আর যদি অনেক দিন পর করা হয় তখন কিন্তু অনেকটা সময় লাগে পরিষ্কার করতে। তো সেই জন্য ভাবলাম একটু ঘর বাড়িগুলো আর তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। মানে যেহেতু মাঝে মধ্যে করি, তো খুব একটা সময়ও লাগে না আমার। দেখো, এত সকালবেলা মানে এত দেরি করে উঠেছি আজকে, তারপরেও কিন্তু কাজগুলো কিন্তু সব কিছুই সময় মতো হয়ে গেল। এই যে দেখো, ঘরটা ডিপ ক্লিন করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাও করলাম। তারপরে কিন্তু খেয়ে দিয়ে ওরা বাবান স্কুলে গেল। সেই কিন্তু তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো হয়ে গেল, খুব একটা সময়ও লাগলো না। 7টা থেকে কাজ শুরু করেছি, তারপরেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে গেল। আর আমার আবার কি বলো তো, কাজকর্ম কিন্তু একটু তাড়াতাড়ি আমি করি, ধীরে সুস্থে আমি আবার কাজ করতে পারি না। ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করবো, সেটা আমার কিন্তু একদমই হয় না। আমি সবসময় কিন্তু যে কোনো কাজটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কাজটা সুন্দরভাবে হবে, কিন্তু আমার কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে। মানে আমি কোনো কাজই ধীরে সুস্থে করতে পারি না। সব কাজই আমি তাড়াহুড়ো করেই করি, মানে সব কাজই আমার তাড়াহুড়ো করেই হয়। ওই ধীরে ধীরে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, গ্রিলগুলোতে প্রচণ্ড ধুলো পড়েছিল, সাথে আবার মাকড়সার জালও ছিল। তো সেই জন্য পরিষ্কার করলাম। আজকে এই ঘরটা করছি, কালকে তো আর সময় পাবো না। কালকে যেহেতু বললাম আইবুড়ো ভাত খাওয়াবো দাদাকে, তো সেই জন্য কালকেও সময় হবে না। পরের দিন বৃহস্পতিবার, সেদিন তো একদমই পারা যাবে, ওখানে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় না ওরকম, মানে ঝুল ঝাড়া যায় না বৃহস্পতিবার দিন। তো যাই হোক, একবারে শুক্রবার দিন ভাবছি ওই ডাইনিংয়ের একটু করবো, আর ওই পাশে যে ঘরটা, মানে যে ঘরটা ফ্রিজ আছে, ওই দুটো ঘরটা একটু করে নেবো, শুক্রবার দিন করবো, তারপরে আর সময় হবে না। ও সরি, শুক্রবারেও হবে না, কারণ আমি ভেবেছিলাম শুক্রবারে করবো। দেখেছো, বলতে বলতে আমার খেয়ালই নেই, কারণ শুক্রবারে যাবো আমরা হচ্ছে মানে বৌদিকে আশীর্বাদ করতে। আমি ভেবেছিলাম শুক্রবারে করবো, এখন হঠাৎ আমার মনে পড়লো যে শুক্রবার তো বাড়িতেই থাকছি না, কারণ শুক্রবার করে যাবো হচ্ছে বৌদিকে আশীর্বাদ করতে। যেরকম দাদাকে করে গেলো, সেরকম আমাদেরও যেতে হবে আশীর্বাদ করতে। আমরা ভেবেছিলাম বিয়ের দিন করব, কিন্তু ওই দিন আর হয়ে উঠবে না। তো সেই জন্য ভাবলাম কি যে আগে থেকেই যাব। আবার কেউ কেউ বলছিল বিয়ের আগের দিন, মানে যেহেতু সোমবারে বিয়েটা পড়ছে, রবিবারে করবে আশীর্বাদটা। কিন্তু রবিবারে তো একদমই হবে না, যেহেতু বিয়ের আগের দিন কত কাজ থাকে বলো তো, সবাই কাজ নিয়ে কিছু না কিছু নিয়ে ব্যস্ত। আশীর্বাদ মানে সারাদিনের ব্যাপার বলতে পারে, আর অত দূরের রাস্তা, অনেকটা সময় লাগে। আর যেহেতু অনেকটা দূরের যেহেতু রাস্তা, আমার দাদার শ্বশুর বাড়ি মোটামুটি অনেকটাই বলতে পারো, আমাদের বাড়ি থেকে মোটামুটি 50 কিলোমিটার, 50 কি 55 এরকম এত কিলোমিটার হবে। ভেবেছো কতটা দূর হতে পারে। তো যাই হোক, মানে যাওয়া মানে সারাদিনের ব্যাপার, সকাল থেকে রাত পর্যন্ত লেগেই যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো সেই জন্য বিয়ের আগের দিন হবে না। তো সেই জন্য ভেবেছি শুক্রবার দিনই করব। তো আমাদের বুধ বৃহস্পতিবারে করার ইচ্ছে ছিল, মানে কালকে বুধবার, যেহেতু এই বুধবার বৃহস্পতিবার দুদিনের মধ্যে করার ইচ্ছে ছিল, কিন্তু এই দুদিন আবার পড়েছে আমাবস্যা। তো যেহেতু আমাবস্যায় করা যাবে না, তো শুক্রবার দিন সেদিন ধরা হলো। তাছাড়া আর একটা দিনও পাওয়া যাচ্ছিল না শুক্রবার ছাড়া। তারপরে এই সোমবার, মানে যেটা হচ্ছে সোমবার চলে গেল আর কি, আজকে যেহেতু মঙ্গলবার পড়ছে, মানে গত সোমবার আর কি, ওই দিনও করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আবার পড়ছে হচ্ছে সংক্রান্তি। তো সেই দিনও হবে না। তো সেই কারণে একদম গিয়ে ঠেকলো শুক্রবার দিন। আবার শুক্রবার থেকে বাবানের পরীক্ষা। তো ভাবো কি অবস্থা আর কি, দেখা যায় কি করা যায়।
দুজনে বাবানের বাবা আমি যদি দুজনেই আশীর্বাদের জন্য যাই, তখন তো বাবা মানে আমার বাবাকে তখন বাবানকে স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। তাছাড়া আবার উপায় নেই। দেখা যাক, বাবানের বাবা বলছে যাবে না, এদিকে বাবা বলছে না গেলে হয় নাকি, যেহেতু একটাই জামাই আমার বাবার, তো যেহেতু যতই হোক কাকুর মেয়ে থাকুক, কিন্তু বাবার ধরতে গেলে তো একটাই জামাই, তো বলছে নিজের জামাই ছাড়া হয় নাকি কোনো কাজে। এমনিতেই বাবানের বাবা সেরকমভাবে থাকতে পারছে না বাবানের পরীক্ষার জন্য, তো সেই জন্য কি বলো তো, ওইদিকে বাবা সেই জন্য একটু করছে যে একটা জামাই সব কাজে যদি না থাকে তো কেমন হয়, তো সেই জন্য একটু বাবা করছে। তো ওইদিকে বাবানের পরীক্ষাও যেন সবাই একটু বুঝতে চাইছে না, কিন্তু একটু তো বুঝতেই হবে, কিছু করার নেই। তো দেখা যাক শুক্রবার আসুক, কে যাচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো, কতটা কি করব সেটা সবটাই দেখাবো তোমাদের। তো শুক্রবার আসতে অনেকটা দেরি আছে এখন, আজকে যেহেতু কেবল মঙ্গলবার, তো যাই হোক মঙ্গল বুধ বৃহস্পতি আর মাঝখানে 2টো দিন আছে। তো এইদিকে এখন ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, প্রায় হয়ে গেছে, এই দিকটা করে নিলেই হয়ে গেল। তো সব জিনিসগুলো গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই বিয়ে আস্তে আস্তে দেখবে এই সেলফটা কিন্তু আবারও ধুলো পড়বে, বিয়ের আগে বোধহয় আরেকদিন আমাকে পরিষ্কার করতে হবে, এত ধুলো পড়ে, যতই পরিষ্কার করি ততই যেন নোংরা পড়ে থাকে, মানে যখনই ঝাড় দেবো মানে সব ধুলো মনে হচ্ছে ওই সেলফের উপরে যাই পড়ে। তো যাই হোক, এদিকে দরজাটা মোছার সময় দেখলাম এই যে চৌকাঠটা আছে, চৌকাঠের এখানে মাকড়সার জালগুলো ছিল, তো ভাবলাম কি চৌকাঠটা একটু ভালো করে মুছে নিই, একটু ধুলো পড়েছে। চৌকাঠটা তো আর সেরকমভাবে মোছা হয় না, তো সবসময় দরজাটাই মোছা হয়, তো এই দিকটা কোনাটার দিকে দেখি এখন বেশ ভালো ঝোলগুলো পড়েছে, তো সেই জন্য একদম সবটাই খুব ভালো করে নিলাম। তো যাই হোক, একদম পুরো ঘরটা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, শুধু এখন ঝাড় দেওয়া বাকি। আজকে আর ঘর মুছবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে ঘর মুছতে গেলে, তো সেই জন্য শুধু ঘর পরিষ্কার করতেও অল্প দেখালাম তোমাদের। এই কাজটা করতেও যে কতটা সময় লাগে, মানে আমি করি, আমি একমাত্র জানি, মানে তোমরাও করো ঠিকই, কিন্তু যারা করে আর কি সবাই জানে কতটা সময় লাগে একটা ঘর পরিষ্কার করতে গেলে। তো যাই হোক, এদিকে সবটা পরিষ্কার করলাম, এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি, প্রত্যেকটা ঘর আস্তে আস্তে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো এই যে খাটের পেছন দিকটা ধুলো পড়েছে, ওটা আবার বেশ ভালো করে ঝাঁটা দিয়ে নিয়ে আসলাম, যেহেতু ওই সাইডটা বেশি জায়গা নেই, একটুখানি জায়গা আছে, ওভাবেই কষ্ট করে ঢুকে পরিষ্কার করতে হয়, নইলে ভালোও লাগে না, তো সেই জন্য সবটা করে নিলাম। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো যাই হোক, এইদিকে আবার কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম এখনই গুছিয়ে নিই। ভেবেছিলাম পরে গোছাবো, তো বললাম হাতের কাজ সঙ্গে সঙ্গে না করলে না হতেও চায় না, আর আমার আবার কী বলতো ধুলোবাড়িতে কাজ হলে একটু নাক চুলকায়, তো সেই জন্য সবসময় আমি নাকটা একটু হাত পরে বেশি, দেখবে হয়তো কাজ করতে করতে নাক ডলছি করছি, কারণ জানি না নাকে বোধহয় আবার একটু অ্যালার্জির মতোই আছে, ধুলোবালি থেকে কী থেকে যাই না ঠিক, কিন্তু এই ধুলোবালির বা কিছু কাজ গোছানোর কাজ করলে তখনই নাকটা আমার চুলকায়, তো সেই জন্য বারবার নাকটা ডলতেই হয় আমাকে। তো যাই হোক, এই ঘরে আবার কয়েকটা জামা কাপড় ছিল, ওই ঘরটা গুছিয়ে আবার চলে আসলাম এই ঘরে জামা কাপড় নিয়ে, কারণ এই ঘরে কিছুটা জামা কাপড় থেকে গিয়েছিলো, সেটা গোছানো হয়নি, আমার একদমই খেয়াল ছিল না যে ওই ঘরে নিয়ে একবারে গুছিয়ে নেব, কিন্তু ভাবলাম যখন ওই ঘরেরটা ওই ঘরেই গুছিয়ে নিই, এই ঘরেরগুলো এই ঘরে গুছিয়ে তারপরে তুলে রাখবো, তো সেই জন্য সেটাই করলাম। তো যাই হোক, এইদিকে হচ্ছে সবটা গুছিয়ে নেওয়ার পর আর কয়েকটা জামা কাপড় আছে, সবটা গুছিয়ে নিয়ে ঝাঁটা দেবো তাড়াতাড়ি, কারণ কাজের আর বেশি হচ্ছে মানে সময় নেই, ওদিকে রান্নাবাড়ি বাকি আছে, তো সেটা করতে হবে, স্নান পুজোটা আছে সেটা করব। তো যাই হোক, এখন কাজ করতে করতে কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর ব্লগটা, শাঁখা বাঁধাওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই বলেছে ভাত ভাজা খেতে বেশ ভালোই লাগে, সব মিলিয়ে বেশ ভালো লাগলো, ভালো থেকো, থ্যাংক ইউ দিদিভাই, তুমিও কিন্তু অনেক ভালো থেকো, আমারও ভীষণ ভালো লাগে ভাত ভাজা। এই ভাত ভাজাটা কিন্তু শীতের সময় ভালো লাগে, গরমের সময় যতই করো অতটা ভালো লাগে না, কিন্তু এই ভাত ভাজাটা কিন্তু শীতের সময় ভালো লাগে, যেহেতু অনেক সময় ভাতটা থেকে যায়, শীতের সময় ভাতটা নষ্ট হয় না, সেটা দিয়ে করা হয় বেশি, কিন্তু আমার আবার কী বলো তো সেরকমভাবে ভাত থেকে যায় না, আমি আবার একটু মেপে রান্না করি, মেপে বলতে গেলে মানে যতটা আমাদের প্রয়োজন অতটাই, ভাত একদম পুরো শেষ হয়ে যায়, তো সেই জন্য যদি কখনো ভাজা খাওয়ার ইচ্ছে হয় তখন কী করতে হবে বলতে একটু চাল বেশিই নিতে হয়, মানে সেই ভাত ভাজার উপলক্ষে, যে পরের দিন ভাত ভাজা করব, আগের দিন রাত্রেবেলা একটু বেশি করে চাল রান্না করতে হবে, সেটাই করেছিলাম আর কি সেদিন। তো সুলতানা দিদিভাই বলেছে কেমন আছো আপু, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আজ 3 দিন ধরে তোমার ভিডিও গুলো দেখতে পারিনি, বাড়িতে অনেক কাজের জন্য সময় করে উঠতে পারিনি, তাই আজ সব ভিডিও একসাথে দেখে নিলাম আর লাইকও দিলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, কোনো সমস্যা নেই, মানুষের কাজ থাকতেই পারে, তোমারও কাজ থাকতে পারে, আমারও অনেক সময় কাজ থাকে, তোমাদের সবার কমেন্টগুলো পড়তে পারি না, কাজে তো মানুষ ব্যস্ত থাকে, অনেক সময় একটু সময় মানে ফাঁকা পায়, ওই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে রাখতে হয়, অনেক সময় সবার কমেন্টগুলো পড়ে ওঠাও হয়ে ওঠে না। তো যাই হোক দিদিভাই, অনেক থ্যাংক ইউ, যারা কমেন্ট করো সবাইকে অনেক ভালোবাসা।
টিনা দত্ত দিদিভাই বলেছে তোমার ব্লগগুলো ভালো লাগে, দাদার বিয়েতে কি পড়বে দেখি। অবশ্যই দিদিভাই দেখাবো, আমি একটা মানে ভিডিও করেও রেখেছি, কিন্তু প্রতিদিনই বলি ভিডিওটা দেওয়া হচ্ছে না, একটু বাকি আছে এডিট করা, তো ওটা এডিট করে নিয়ে ভয়েসটা দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি দাদার বিয়েতে কী কী শাড়ি কেনা হলো, কী কী পরবো, সবটাই কিন্তু তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। লাড্ডু গোপুর নাটখাট চ্যানেল থেকে দিদিভাই বলেছে কি গো প্রিয়াঙ্কা কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো মানে জানিও। অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম। আমি কিন্তু প্রতিদিন তোমার ব্লগ দেখি, যদিও কমেন্ট করা হয় না, কিন্তু আমি তোমার ব্লগগুলো প্রতিদিন দেখি, আর আমাকে মনে হয় তুমি ভুলেই গিয়েছো। আর যে যাই হোক, আর বেশি কথা বলবো না, ভালো থেকো, আর তোমার দাদার বিয়েটা খুব ভালোভাবে কাটাও, আর বাবানের পরীক্ষাও খুব সুন্দর হবে। খুব ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। না গো দিদিভাই, তোমাকে আমি একদমই ভুলিনি, বিশ্বাস করো। তোমার যেহেতু তোমার নামটা আমার মনে আছে এখন, যে চ্যানেলের নামটা আর কি, তো যাই হোক, নামটা দেখলে কিন্তু আমার তোমার কথা মনে পড়ে। আমি জানি তুমি আগে অনেক কমেন্ট করতে, এখন একটু মাঝে মধ্যে করো, সেরকম করে উঠতে পারো না হয়তো, তোমার মানে সমস্যা থাকতেই পারে মানুষের, কিন্তু যাই হোক, তোমাকে আমি একদমই কিন্তু ভুলিনি দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, অনেক ভালো থেকো তুমি। অর্চনা হালদার দিদিভাই বলেছে তোমার বৌদির শাখা কত নিয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু গিফটটা। তো শাখা বলতে গেলে আমি 3 গ্রামের মধ্যে কিন্তু শাখাটা বানিয়েছি, যেহেতু আমার বৌদি খুবই রোগা, মানে খুবই রোগা বলতে গেলে মানে একদম যারা খুবই রোগা হয় আর কি, যে ধরনের মানুষ আছে খুবই রোগা সেই ধরনের, কিন্তু আমাদের বৌদি, এর আগে অবশ্য ভিডিওতে আমি একদিন দেখিয়েছিলাম, কিন্তু খুবই রোগা। শাখাগুলো খুবই ছোট ছোট, কেউ দেখে বিশ্বাসই করে না যে এত ছোট শাখা কী করে হতে পারে, কেউ দেখে বলে যে হাতে হবে কি না। তা আমি বলি মাপটা কিন্তু আমি নিয়েই কিন্তু শাখাটা বাঁধাতে দিয়েছি, একদমই হয়ে যাবে যারা দেখেছে, কিন্তু আমি কিন্তু 3 গ্রাম ওজনের মধ্যেই কিন্তু শাখাটা বাঁধাতে দিয়েছিলাম, তো 3 গ্রামের মধ্যেই কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এখন সোনার দাম হিসেবে তুমি একটা আইডিয়া করে নিতে পারো যে 3 গ্রাম ওজনের শাখাটা কত পড়তে পারে। তো যাই হোক, এদিকে আমার সকাল থেকে যা যা বাসি কাজকর্ম ছিল সবই হয়ে গেছে, তারপরে স্নান করেছি, স্নান করে চলে এসে ঠাকুর ঘরে ফুল তুলে নিয়েছি। এখন যেহেতু সেরকমভাবে গাছে কিন্তু ফুল ফোটে না, খুবই কম ফুল ফোটে, কিন্তু তারপরও না আজকে একটু বলতে পারো একটু বেশিই ফুটেছে, মানে সেই হিসাবে একটু বেশি ফুটেছে, মানে শুধু জবা ফুল কটাই বেশি ফুটেছে, সেরকম সাদা জবাগুলো মানে ফোটে কম, আর তার মধ্যে সাদা ফুল মানে টগর ফুলগুলো অন্য কালারের জবাগুলো খুব কম ফোটে, আর গোলাপি কালারের জবাও মানে প্রতিদিন 4-5টা করে বা 3-4টা করে ফোটে, কিন্তু আজকে একটু বেশিই ফুটেছে, তো সেই জন্য ঠাকুরকে একটা একটা করে দিতে পারছি, ভালো লাগছে। আগে বলো তো কত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, আর এখন সেরকমভাবে ফুলও পাওয়া যায় না গাছে, কারণ এই ঠান্ডার জন্য এগুলো যেহেতু গরমের সময় বেশি ফোটে, ঠান্ডার সময় 2-1টা করে ফুটে, তো সেই জন্য সেরকমভাবে ফুলও এখন বেশি দেখা যায় না, ওই 2-1-4টে করে দেখা যায়, তো সেরকমভাবে 1-2 করে ঠাকুরকে এখন দিতে হয় পুজো, কিছু করার নেই, যেরকম ফুল আছে সেরকমভাবেই দিতে হবে। তো এইদিকে কিন্তু আমার পুজো দেওয়া শেষ, স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। এখন সোজা চলে যাব তুলসী মন্দিরে, তুলসী মন্দিরে গিয়ে তুলসী গাছে জল দিয়ে যাবো, আবার রান্না করতে, স্নান তো করেই এসেছি, মানে তাড়াহুড়োর মধ্যে বলতেও ভুলে যাচ্ছি। তো এইদিকে তো পুজো দেওয়া শেষ, তুলসী গাছে জল দিচ্ছি, এটা তো আমি প্রতিদিনই স্নান করার পরে দিয়ে থাকি, মানে যখন আমি পুজো করি তারপরেই দিই। তো এইদিকে সকালবেলা কিন্তু বেশ সুন্দর রোদও দিয়েছে, ভালোও লাগছে, যেহেতু ঠান্ডা পড়েছে একটু হালকা পাতলা রোদ না দিলেও ভালো লাগে না। তারপর বাবানের বাবাই সকালবেলা দুধটা গরম করেছিল, দুধ গরম করে বাবানকে দিয়েছে, কিন্তু বাবানের পর একটা অভ্যাস কি বলো তো, ও যতই ছেলেকে দিক নিজে কিন্তু খাবে না, একই জিনিস ছেলেকে দিবে, অনেক সময় ছাতু দেয়, আমি বলি ছাতু যখন ছেলেটাকে দিচ্ছ তুমি একটু নিতে পারো, আমার অপেক্ষায় থাকো তুমি, আমি কাজ করে ব্যস্ত থাকি এইদিকে, সময় করে দিয়ে উঠতে পারি না তোমাকে। তো যাই হোক, ও বলে না আমি নিজে থেকে নিব না, আমার নিজে খেতে নাকি ইচ্ছে করে না, নিতে ইচ্ছে করে না। তো ছেলেটাকে কিন্তু সকালবেলা দুধ গরম করে দিয়েছে, তো ওর মধ্যে একটু মুসলি নিজেও নিলেও কিন্তু হয়ে যায়, কিন্তু না কখন আমি কাজ সেরে আসবো, কখন আমি খেতে দেবো, তারপরে উনি খাবে, মানে নিজে থেকে উনি না খেয়ে থাকবে তবু নিজে থেকে নিয়ে খাবে না, এরকম। ছেলেটাকেও দিবে কিন্তু নিজের পাটিতে করে নিয়ে খাবে না, তো এটা কোনো কথা হলো বলো? আমি ওকে কত বলি যে তুমি ছেলেটাকে দিতে পারছো, একটু নিজে থেকে নিলে কি হয়, বলে আমার নিজের জন্য নিজে নিতে ভালো লাগে না, তুমি যখন দিবে আমি তখনই খাবো। তো কী করবো, যখনই ওই যে মানে যখন দিতে হয় তখনই কাজ ছেড়ে চলে আসতে হয় তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ওকে খেতে, তো নিজেই নিবে না। তো বলি ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, আমি দিয়েই দেবো, তোমাকে নিতে হবে না। তো মাঝে মধ্যে ছেলেটাকে দিয়ে দেয়, কারণ অনেক সময় আমি সকালবেলা ব্যস্ত থাকি, তো ছেলেটাকে বেশি ওই দেয় বলতে পারো, আমি একটু কমই দেই, কারণ ওর বাবানের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাবানকে খেতে দিতে হয়, আর আমি এদিকে তো বাসি কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমিও দিতে পারি না তা না, কিন্তু বাবানের বাবা বলে তুমি আর দিতে হবে না, আমিই দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু নিজের জন্য নিবে না, যতক্ষণ আমি কাজ সেরে আসবো দিব তখনই খাবে। তো যাই হোক, এদিকে আজকে রান্না করবো কি বলো তো, পাঁপড় ভাজা করবো, আর একটু ডিম আর সয়াবিন একসাথে রান্না করবো। সয়াবিন অল্প ছিল আর ডিম ছিল অবশ্য, তো বাবানের বাবা আবার গোটা ডিম খেতে না একদমই পছন্দ করে না, আমার আবার ডিমের অমলেট করে ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু বাবানের বাবার অমলেট করে ঝোল খেতে ভালো লাগে।
তো ভাবলাম সয়াবিন করি আর ছোটো ছোটো করে অমলেট করে ঝোল করে দিই, কিন্তু বিশ্বাস করে আমার খুব একটা ভালো লাগে না এরকমভাবে খেতে অমলেট করে ঝোল, কিন্তু বাবানের পাপার আবার পছন্দ, তো সেই জন্য ওভাবেই খেতে হয়। সোনাস বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই বলেছে রাধে 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 রাধে, খুব সুন্দর হয়েছে ভিডিও, শাখা বাঁধানো সুন্দর হয়েছে, অনেক কাজ করলে সব কিছু দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুপর্ণা নাথ দিদিভাই বলেছে দিদিভাই কাপড়ের থেকে পানের পিকের দাগ কিভাবে উঠাবো তোমার জানা থাকলে একটু বলবে। তো সরি গো দিদিভাই, আমি একদমই জানি না পানের পিক শাড়িতে লাগলে সেই দাগটা কিভাবে ওঠায়। তো তুমি চাইলে ইউটিউবে না এরকম ধরনের যদি কোনো ভিডিও দেওয়া থাকে, আমার তো মনে হয় অবশ্যই দেওয়া আছে, আমি অবশ্যই দেখিনি আছে কি না, তুমি সার্চ করে দেখতে পারো যে এরকম দাগ বা পানের পিকের দাগ উঠানোর কোনো কিছু মানে আছে নাকি। অনেক সময় হয় না কিছু টিপস থাকে যেগুলো দিয়ে আমরা সহজেই কিছু করে উঠতে পারি, ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। ইউটিউবেতে এরকম অনেক ধরনের ভিডিও আছে যে কোনো দাগ ওঠানোর, তো তুমি চাইলে না ইউটিউবে কিন্তু এরকমভাবে সার্চ করে দেখতে পারো যে এরকম কিছু আছে কি না। অবশ্য আমার জানা নেই, জানলে অবশ্যই আমি তোমাকে বলতাম। তো সরি গো দিদিভাই, আমি কিন্তু বলতে পারছি না। এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে শাখা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো দিদিভাই প্লিজ কিছু মনে করো না, একটা কথা বলছি, আসলে আমি তোমার নামটা না একদম ভুলে গেছি, তুমি একদিন বলেছিলে যে তোমার চ্যানেলের নামটা না নিয়ে আমার নামটা নিতে, তো আমি না একদমই ভুলে গেছি দিদিভাই, সরি বলছি আগেই। তো প্লিজ এরপরে কমেন্ট করলে তুমি কমেন্টের পরে তোমার নামটা কিন্তু অবশ্যই লিখে দিও, হয়তো এক দুবার শুনলে আমার মনে থাকবে, আসলে একদমই ভুলে গেছি এত নামের মাঝে না। তো সেই জন্য তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি এরপরে কমেন্ট করলে নিচে কিন্তু অবশ্যই তোমার নামটা লিখো। তো দুই একদিন লিখলো মানে দুই একদিন যদি লিখো তাহলে আমার ঠিক মনে থেকে যাবে নামটা। তো যাই হোক, এদিকে দেখো অনেক কিছু বললাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ারও করলাম। তো এইদিকে রান্না করছি ডিম সয়াবিনের ঝোল আজকে, মানে অমলেট করে। তো এদিকে এই যে একটু ঝোলঝোলই করবো, যেহেতু অন্য কিছু নেই, শুধুমাত্র ডিমের সয়াবিনের তরকারিটাই আছে, কিন্তু বাবান ওদের আবার ঝোল ছাড়া খেতে পারে না, একটু ঝোল ওদের প্রয়োজন, তো সেই জন্য একটু ভাবলাম ঝোলই রান্না করি। তো একটু দেখো হালকা ঝোলই রেখেছি, তো এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এখন নামিয়ে নেবো, তাহলে কিন্তু আমার সয়াবিনের তরকারিটা হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর তো ভাবলাম এদিকে হচ্ছে রান্নাঘরটা এখন পরিষ্কার করার পালা। তো এদিকে বাবানকে খেতে দেবো, এখন ওদের খেতে দেওয়া হয়নি, যেহেতু বাবানকে আমি দিয়েছি ভাত নামানোর সঙ্গে সঙ্গে, ভাত আর তরকারি নামানোর সঙ্গে সঙ্গে বাবানকে দিয়ে দিয়েছি, যেহেতু ওর খেতে অনেকটা সময় লাগে, তো সেই কারণে ওকে আগে থেকে খেতে দিতে হয়। তো ওকে আগে খেতে দিয়েছি, আর আমাদের তো সময় লাগে না, বাবানের পাপার 5-10 মিনিটে খেয়ে নেয়, বাবানের অনেকটা সময় লেগে যায়, তো স্কুলে দেরি হয়ে যাবে তখন, তো সেই কারণে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ওকে আগে খেতে দিই আমি, ওদিকে স্নান করে রেডি হয়ে থাকে, তো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে তারপরে আমরা হচ্ছে পরে বসি, কিন্তু ততক্ষণও ওর খাওয়া হয় না, আমরা পরে বসলেও ধরো আমাদেরই খাওয়া হয়ে গেল, কিন্তু ওর আগে বসে ওর খাওয়া হয় না, ধীরে ধীরে আস্তে আস্তে খায় বাবান যেহেতু, তো সেই কারণে ওকে আগে থেকেই দিতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে বাসন কটা মেজে নিয়েছি, খুব একটা বাসন ছিল না আজকে, যেহেতু বেশি কিছু রান্না করা হয়নি, সেই জন্য আর কি কয়েকটাই বাসন হয়েছে। তো এদিকে রেডি করে দিলাম, খাওয়া দাওয়া কিন্তু আমাদের তিনজনেরই একসাথে হয়ে নিয়েছে। তো হয়ে যাওয়ার পর এদিকে বাবানের বাবাও রেডি হচ্ছে, আর এদিকে আমি বাবানকে রেডি করছি। তো জুতাটা পরিয়ে দেবার মোজাটা, ও জামা প্যান্ট নিজে সব কিছু করবে, মাথায় তেল দিবে, ক্রিম দিবে, কিন্তু জুতা মোজা পরতে নাকি ওর ভালো লাগে না। ও মাঝে মধ্যে বলে আমাকে জুতার বাঁধা ফিতা শিখিয়ে দাও, আমি বলছি এখন তুমি অতটা পারবে না, একটু বড় হও তখন শিখিয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।